Hello students, welcome back to our channel Science in Bengali. ক্লাস 10 এর অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টারের প্রথম দুটো ক্লাসে রাসায়নিক অভিব্যক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আমরা। আজ আলোচনা করব জৈব অভিব্যক্তি বা অর্গানিক ইভলিউশন। এখানে আমরা জানব কিভাবে সরল প্রোক্যারিওটিক জীব থেকে সরল এককোষী ইউক্যারিওটিক জীব, তার থেকে সৃষ্টি হয়েছে সরল বহুকোষী ইউক্যারিওটিক জীব এবং তার থেকে কিভাবে সৃষ্টি হলো আধুনিক জটিল বহুকোষী ইউক্যারিওটিক জীবের। এই যে ঘটনাবলী অর্থাৎ সরল প্রোক্যারিওটিক জীব থেকে জটিল আধুনিক ইউক্যারিওটিক বহুকোষী জীব সম্প্রদায় সৃষ্টির যে পদ্ধতি তাকেই বলা হয় জৈব অভিব্যক্তি বা অর্গানিক ইভলিউশন। পৃথিবীতে প্রাণীর আগমনের পর থেকে ধীরে ধীরে কিভাবে অর্গানিক ইভলিউশন বা জৈব অভিব্যক্তি সংঘটিত হলো তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন। তার মধ্যে দুটি বিখ্যাত মতবাদ হলো ল্যামার্কবাদ আর ডারউইনবাদ। তবে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ল্যামার্কবাদ নিয়ে। ল্যামার্ক ছিলেন একজন ফরাসি প্রকৃতিবিদ। তার পুরো নাম জ্যাঁ ব্যাপটিস্ট দি মনেট ল্যামার্ক। ল্যামার্ক তার জৈব অভিব্যক্তি সম্পর্কিত মতবাদ প্রকাশ করেন 1809 সালে। গ্রন্থটির নাম ছিল ফিলোসফি জুলজিক। এই গ্রন্থে তিনি তার মতবাদ, তত্ত্ব সমস্ত কিছু বিস্তারিতভাবে আমাদের সামনে তুলে ধরেছিলেন। ল্যামার্কের মতবাদের মূল বক্তব্য কি ছিল তাহলে একটু দেখে নিই। প্রথমেই রয়েছে পরিবেশের প্রভাব এবং নতুন চাহিদা, ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট অ্যান্ড নিউ নিডস। ব্যাপারটা কি না, ল্যামার্ক বলেছেন পরিবেশের একটা প্রভাব জীবের গঠনের উপর রয়েছে, অর্থাৎ জীবের যে গঠন তা নির্ভর করে সে কেমন পরিবেশে বাস করছে তার উপর। পরিবেশ পরিবর্তনের সাথে সাথে জীব তাদের গঠন, বৈশিষ্ট্য, আচার আচরণ পরিবর্তন করার চেষ্টা করে যাতে সে পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকতে পারে, মানে অভিযোজিত হতে চেষ্টা করে। এর ফলে তার দেহে নতুন নতুন চাহিদার সৃষ্টি হয়। অর্থাৎ বলা যেতে পারে পরিবেশ যেভাবে পরিবর্তিত হতে থাকে জীবও তার গঠন, বৈশিষ্ট্য, চরিত্র ঠিক সেভাবেই চেঞ্জ করে নেয়। এখন একটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। আমরা যে জিরাফ দেখি বর্তমানে তাদের ঘাড় বা গ্রীবা অনেকটাই লম্বা আর দেখবে তাদের সামনের পাটা অনেক লম্বা। কিন্তু এই জিরাফের যারা পূর্বপুরুষ ছিল তারা অনেকটা গাধার মতো আকৃতির ছিল, মানে অনেকটা বেঁটে, গ্রীবা ছিল ছোট, চারটে পায়ের দৈর্ঘ্য সমান আকৃতির ছিল এবং অবশ্যই তারা ঘাস খেত, মানে তৃণভোজী ছিল। কিন্তু যখন এদের বাসস্থানে খাদ্য নিয়ে কম্পিটিশন বাড়লো, মানে খাওয়ার জন্য যখন পর্যাপ্ত পরিমাণে ঘাস পেতে এদের প্রবলেম হলো, তখন এরা কি করলো, এদের পূর্বপুরুষেরা চেষ্টা করলো ঘাড় লম্বা করে, সামনের পা উঁচু করে, মাথা তুলে গাছের ডাল থেকে পাতা ছিঁড়ে খেতে। এখানে পরিবেশের প্রভাবই হলো মেন রিজন। যেখানে পরিবেশের খাদ্যের পরিমাণ কমে গেছে তখন তার চাহিদা চেঞ্জ হয়েছে। নতুন চাহিদা এখানে কি, গাছের ডাল থেকে পাতা ছিঁড়ে খাওয়া। এই চাহিদা পূরণের জন্যই তাকে কি করতে হলো, মাথাটা উঁচু করতে হলো আর সামনের পাটা উঁচু করে গাছের ডাল থেকে পাতা ছিঁড়ে খেতে হলো। এইভাবে ধীরে ধীরে উঁচু গাছের পাতা খাওয়ার জন্য গলা ক্রমশ লম্বা হতে হতে অবশেষে সৃষ্টি হলো দীর্ঘ গলা ও পা যুক্ত জিরাফ। ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেছে। এবার সেকেন্ড কি বলা হয়েছে, সেকেন্ড বলা হয়েছে অঙ্গের ব্যবহার ও অপব্যবহার। মানে কি, পরিবর্তিত পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য জীব কোনো অঙ্গ বেশি ইউজ করছে, আবার কোনো অঙ্গ ব্যবহার করা একেবারেই কমিয়ে দিয়েছে। এবার যে সমস্ত অঙ্গ বেশি ইউজ করছে সেগুলি সবল ও সুগঠিত হয়ে উঠেছে, আর যে সমস্ত অঙ্গের ব্যবহার ধীরে ধীরে কমে গেছে সেই সকল অঙ্গ ধীরে ধীরে দুর্বল ও ক্ষয়প্রাপ্ত অঙ্গে পরিণত হয়েছে। অর্থাৎ ল্যামার্কের মতে কিছু অঙ্গের অতি ব্যবহার, আবার কিছু অঙ্গের একেবারেই ব্যবহার না হওয়ার কারণে সেগুলি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। এই হলো অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের সূত্র। এখানেও সেম দেখবো, পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকার জন্য জিরাফের সেই পূর্বপুরুষ, মানে সেই গাধার আকৃতির জিরাফেরা কি করলো,
সামনের পা উঁচু করে ঘাড় লম্বা করে মাথা তুলে উঁচু গাছের পাতা থেকে খাবার সংগ্রহের চেষ্টা করলো। অর্থাৎ এরা কি করেছে, সামনের পা আর গ্রীবা বেশি ইউজ করেছে। এই দুই অঙ্গের অতি ব্যবহারের ফলে সামনের পা মানে অগ্রপদ আর গ্রীবা এদের সুগঠিত হয়েছে, মানে অগ্রপদটা আগের তুলনায় অনেক বেশি দীর্ঘ হয়ে গেছে আর গ্রীবাও অনেক বেশি দীর্ঘ হয়ে গেছে। এখানে অঙ্গের ব্যবহারের সূত্রটা আমাদের খেটেছে। জিরাফ তার জীবদ্দশায় এই যে বৈশিষ্ট্যটা অর্জন করলো, গলাটা ধীরে ধীরে লম্বা হলো, সামনের পাটা ধীরে ধীরে উঁচু হলো, ফলে দেহের সামনের অংশ ধীরে ধীরে উঁচু হয়ে লম্বা গাছের ডাল পর্যন্ত পৌঁছলো। এই বৈশিষ্ট্যগুলি হলো তার অর্জিত বৈশিষ্ট্য, যা সে ধীরে ধীরে অর্জন করেছে পরিবেশ পরিবর্তনের সাথে সাথে। ল্যামার্কের মতে এই যে অর্জিত বৈশিষ্ট্য তার বংশানুসরণ ঘটে, মানে জীব তার জীবদ্দশায় যে সমস্ত বৈশিষ্ট্য অর্জন করলো তা তার থেকে নেক্সট জেনারেশনে ট্রান্সফার হয়, অর্থাৎ বংশ পরম্পরায় বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি করতে থাকে। এইভাবে একেবারে প্রথম প্রজন্মের থেকে বৈশিষ্ট্য পরিবর্তন হতে হতে ধীরে ধীরে সৃষ্টি হয় একেবারে নতুন বৈশিষ্ট্যের একটি জীব, যেটা ল্যামার্কের মতবাদে নাম দেয়া রয়েছে নতুন প্রজাতির উৎপত্তি বা অরিজিন অফ নিউ স্পিসিস বা স্পেসিয়েশন। আশা করি ল্যামার্কের সমস্ত মতবাদগুলি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখে নিই ল্যামার্কবাদের সপক্ষে আরো কয়েকটি এক্সাম্পল। প্রথমেই রয়েছে জলচর প্রাণী লিপ্তপদ বা ওয়েব ফিটের সৃষ্টি। জলচর প্রাণী বলতে প্রথমেই আমাদের মাথায় আসে হাঁস। হাঁস আগে স্থলে বাস করত, সেখানে খাদ্যের অভাব হলে তারা জলে নামার চেষ্টা করে, ফলে জলে নামলে সাঁতার কাটতে হবে। সাঁতার কাটার সুবিধের জন্য ধীরে ধীরে তাদের আঙুলের মাঝে পাতলা চামড়ার সৃষ্টি হয়, বা যাকে আমরা বলছি লিপ্তপদ। অর্থাৎ পরিবেশের প্রভাবে তারা জলে নামতে বাধ্য হলো, তখন নতুন চাহিদা সৃষ্টি হলো, মানে ওই যে সাঁতার কাটতে হলো। এর ফলে পায়ের ব্যবহার তারা বেশি করলো আর সৃষ্টি হলো লিপ্তপদ। এই ঘটনাটি অঙ্গের অতীব ব্যবহারকে সমর্থন করছে। এবার দেখে নিই অঙ্গের না ব্যবহারের ফলে সেই অঙ্গ কিভাবে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। যেমন উড্ডয়নে সক্ষম পাখি থেকে উড্ডয়নে অক্ষম পাখির সৃষ্টি। আমরা যদি একটা ফ্লাইটলেস বার্ডের এক্সাম্পল বলতে বলি, প্রথমেই আমাদের মাথায় কি আসে? উট পাখি বা অস্ট্রিচ। এই উট পাখির ডানা রয়েছে, কিন্তু তারা কখনোই উঠতে পারে না। কেন উঠতে পারে না? না কোনো এক সময় পরিবেশের পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য হয়তো এরা ডানা ইউজ করেনি, ফলে ধীরে ধীরে তাদের ডানা ছোট হয়ে গেছে আর নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। অন্যদিকে উট পাখির পা গুলো অনেক বেশি সবল, যা তাদের দৌড়তে হেল্প করে। তাই বলতে পারি পায়ের অতি ব্যবহারের ফলে পা সুগঠিত হয়েছে, আর অন্যদিকে ডানা অব্যবহারের ফলে তা দুর্বল ও নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। আর বলতে পারি সাপের পায়ের অবলুপ্তি। সাপের যে পূর্বপুরুষ ছিল তাদের কিন্তু পা ছিল, কিছুটা ওই টিকটিকি গিরগিটির মতো দেখতে। কিন্তু এরা মাটিতে গর্তে বাস করে, তাই এদের পায়ের প্রয়োজন হয়নি। পা ছাড়াই এরা সহজে গর্তে প্রবেশ করতে আর বেরোতে পারতো। দীর্ঘকাল ধরে পা না ইউজ করার ফলে ধীরে ধীরে সাপের পা অবলুপ্ত হয়, যা ল্যামার্কের ওই অব্যবহারের সূত্রটাকে সমর্থন করছে। এছাড়া যদি অঙ্গের ব্যবহার সূত্রের সমর্থনজনিত প্রমাণ কিছু দেখি, সেখানে দেখব আধুনিক ঘোড়ার শক্তিশালী পথ। আমরা সবাই জানি যে আধুনিক ঘোড়া যার কি রয়েছে, খুর রয়েছে, কিন্তু এই আধুনিক ঘোড়ার পূর্বপুরুষেরা নরম ঘাসযুক্ত জমিতে বাস করত। পরে ধীরে ধীরে তারা শুকনো ঘাসযুক্ত জমিতে বাস করতে শুরু করে। এইরকম শুকনো মাটিতে চলাফেরার সুবিধের জন্য তাদের পায়ের আঙুলের সংখ্যা ক্রমশ হ্রাস পায় এবং ধীরে ধীরে আগমন হয় খুরের, যা তাদের শুকনো জমিতে চলতে হেল্প করে। তাহলে বলতে পারি এই ঘটনাটি ল্যামার্কের সেই অঙ্গের অতি ব্যবহারের সূত্রকে সমর্থন করছে। আবার সেই জিরাফের লম্বা গলা, পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকার জন্য জিরাফ যখন উঁচু গাছের ডালপালা থেকে খাদ্য সংগ্রহ করার চেষ্টা করলো, তখন তারা কি করলো? সামনের পা উঁচু করে আর মাথাটা তুলে খাদ্য সংগ্রহ করছে। এইভাবে দীর্ঘ সময় ধরে তাদের গ্রীবা আর অগ্রপদ অতি ব্যবহারের ফলে এই গ্রীবা আর অগ্রপদ সবল ও সুগঠিত হলো, মানে দীর্ঘ গ্রীবা আর দীর্ঘ অগ্রপদ যুক্ত জিরাফের সৃষ্টি হলো, যা ল্যামার্কের অঙ্গের অতি ব্যবহার আর অব্যবহারের সূত্রকে সমর্থন করলো।
এই গেল ল্যামার্কের মতবাদের সপক্ষে কিছু এক্সাম্পল। এমনও অনেক এক্সাম্পল রয়েছে যা ল্যামার্কের মতবাদের বিপক্ষে প্রমাণ দেয়। দেখে নেই তাহলে সেগুলি। প্রথমে আমরা দেখে নেব ওয়াইজম্যানের পরীক্ষা। বিজ্ঞানী অগাস্ট ওয়াইজম্যান ইঁদুর নিয়ে পরীক্ষা করেছিলেন। দুটো ইঁদুর নিয়ে তাদের লেজ কেটে দিয়েছিলেন এবং তাদের প্রজনন ঘটানোর পর দেখা যায় কোনো লেজ কাটা ইঁদুর সৃষ্টি হয়নি। এইভাবে প্রায় 22টা যৌন ধরে তিনি পরীক্ষা করেছিলেন, অথচ 23তম জেনারেশন পর্যন্ত কোনো লেজবিহীন ইঁদুর সৃষ্টি হয়নি। অর্থাৎ ল্যামার্কের অব্যবহারজনিত অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ যদি সত্যি হতো, তাহলে ইঁদুরগুলো লেজ কাটা অবস্থাতেই জন্মাতো, কিন্তু তা হয়নি। এখান থেকেই ওয়াইজম্যান জার্মপ্লাজম মতবাদ দেন, যেখানে বলা হয়েছে সেই সমস্ত বৈশিষ্ট্যই পরবর্তী যৌনতে সঞ্চারিত হবে যদি সে সকল বৈশিষ্ট্য জনন কোষ বা জার্ম সেলের মধ্যে নিহিত থাকে। মানে গ্যামেটের মধ্যে থাকা জিনের পরিবর্তনের ফলে জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। সোমাটিক সেল বা দেহকোষের পরিবর্তনের ফলে উৎপন্ন কোনো বৈশিষ্ট্য এক যৌন থেকে অন্য যৌনতে স্থানান্তরিত হয় না। এছাড়াও ড্রসোফিলা মাছির উপর পরীক্ষা করা হয়েছিল। ড্রসোফিলা মাছিকে প্রায় 60 যৌন ধরে অন্ধকার ঘরে রাখা সত্ত্বেও কোনো মাছি কিন্তু অন্ধ হয়ে জন্মায়নি। এছাড়াও দেখে নেব আরো কয়েকটি এক্সাম্পল যা ল্যামার্কের মতবাদের বিপক্ষেই প্রমাণ দেয়। যেমন একটি স্থলজ জীব খুব ভালোভাবে চাইলেও তার আকাশে ওড়ার জন্য ডানা কখনোই সৃষ্টি হবে না। তাই বলা যেতে পারে পরিবেশ দ্বারা কিছুটা প্রভাবিত হলেও কোনো জীবের অন্তর্নিহিত চাহিদা কোনো নতুন অঙ্গ তৈরি করতে পারে না। আবার বলতে পারি ল্যামার্কের সেই অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র, যেখানে ল্যামার্ক বলেছেন অঙ্গের বেশি ব্যবহারের ফলে অঙ্গটি সবল ও সুগঠিত হয়। আমাদের হৃৎপিণ্ড সবসময় সচল থাকলেও তা তো কখনো সুগঠিত আর বড় হবে না। আমাদের সমাজে নারী পুরুষ নির্বিশেষে নাক কান ফুটো করে, কিন্তু তাদের সন্তানরা কি কখনো নাক বা কানে ফুটো নিয়ে জন্মায়? কখনোই নয়। তারা তাদের ইচ্ছে মতো নাক কান ফুটো করে। তাই বলতে পারি এই ঘটনাগুলিতে অঙ্গের ব্যবহার ও অব্যবহার জনিত সূত্র বা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কোনোটাই কিন্তু খাটে না। এছাড়া কিছু কমন এক্সাম্পল আমরা আমাদের চারপাশে দেখতে পাই। যেমন যারা কুস্তিগীর হয় বা বডি বিল্ডার যারা, তারা তাদের ওই পেশিবহুল চেহারা জীবদ্দশায় অর্জন করেছে, যা তাদের পরিশ্রমের দ্বারা অর্জিত বৈশিষ্ট্য। কিন্তু ওই কুস্তিগীরের সন্তানরা, তারা তো আর ওরকম পেশিবহুল হয়েই জন্মায় না। জন্মানোর সময় তাদের দেহের আকৃতি স্বাভাবিক মানুষের মতোই থাকে। অর্থাৎ এই এক্সাম্পলটিও এখানে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটিকে সমর্থন করল না। শুধু তাই নয়, মায়ানমারে একটি উপজাতি রয়েছে যেখানে মহিলাদের গলায় বড় বড় রিং পরানো থাকে। ধীরে ধীরে রিংয়ের সংখ্যা বাড়ানো হয় যাতে গলাটা বড় হয়। অর্থাৎ বলা যেতে পারে লম্বা গলা এদের অর্জিত বৈশিষ্ট্য। কিন্তু এই লম্বা গলাযুক্ত মহিলাদের সন্তানরা স্বাভাবিক গলা নিয়েই জন্মায়। অর্থাৎ এখানেও সেই অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স বা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কিন্তু হলো না। এই গেল ল্যামার্কের মতবাদের বিপক্ষে দেওয়া কিছু এক্সাম্পল। আশা করছি এগুলো মনে রাখতে তোমাদের বেশ সুবিধে হবে। তাহলে আজ আমরা ল্যামার্কিজম নিয়ে আলোচনা করলাম এবং তার সপক্ষে ও বিপক্ষে বিভিন্ন প্রমাণ নিয়ে জানলাম, আর জানলাম জৈব অভিব্যক্তি বা অর্গানিক ইভলিউশন। আশা করি তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছো। এখন দেখে নেব এখান থেকে পরীক্ষায় আসে এমন কয়েকটি প্রশ্ন। যেমন ব্যবহার ও অব্যবহারের ধারণা কে প্রবর্তন করেন? আবার এই প্রশ্নটাও বেশ গুরুত্বপূর্ণ, ল্যামার্কবাদের একজন সমালোচকের নাম বলো। জলচর প্রাণীর লিপ্তপদ সৃষ্টি ল্যামার্কের কোন সূত্রকে সমর্থন করে? ল্যামার্কের লেখা বইটির নাম কি? এখন আমরা দেখে নেব একটি নতুন ধরনের প্রশ্ন। নয়া ল্যামার্কবাদ বা নিও ল্যামার্কিজম বলতে কী বোঝো? ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটির নতুনভাবে ব্যাখ্যাকে নয়া ল্যামার্কবাদ বলে। বিজ্ঞানী কোপ, প্যাকার্ড, স্পেন্সার প্রমুখ যেসব বিজ্ঞানীরা ল্যামার্কের এই মতবাদটি সমর্থন করেন, তারা নয়া ল্যামার্কবাদী নামে পরিচিত। এই মতবাদ অনুযায়ী পরিবেশ ও দেহকোষের কোনো পরিবর্তন জীবের জননকোষের জিনগত গঠনের পরিবর্তন ঘটাতে পারে।
সাপের পায়ের অবলুপ্তি ল্যামার্কের কোন সূত্রটি সমর্থন করে? জার্মপ্লাজম মতবাদটি কোন বিজ্ঞানীর দেওয়া? চাহিদার থেকে নতুন অঙ্গের উৎপত্তি এই মতবাদটির সপক্ষে একটি উপযুক্ত উদাহরণ দাও। ল্যামার্কের মতবাদের বিপক্ষে পরীক্ষা করেছিলেন কোন বিজ্ঞানী? এসে গেছে আমাদের একেবারে লাস্ট প্রশ্ন, জার্মপ্লাজম মতবাদের মূল বক্তব্যটি কী ছিল? তাহলে তোমরা এখান থেকে এই কয়েকটি প্রশ্ন দেখে রাখতে পারো, পরীক্ষায় যাতে কোনো রকম সমস্যা না হয়। এখন ল্যামার্কবাদ একদম জলের মতো সহজ লাগছে, তাই তো? তাহলে এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দাও। নেক্সট ভিডিও আসছে ডারউইনের মতবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।